দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় সময়ের দাবি, ব্যাংকিং খাতের সংস্কার। আর এই বিষয় নিয়ে আমাদের সাথে আজ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এমডি কায়সার আলম, এফসিএ, এফসিএমএ, সহসভাপতি আইসিএমএবি এবং রয়েছেন এএসএম আখতারুজ্জামান, আর্থিক খাত বিশ্লেষক। আপনাদের দুজনকেই আমন্ত্রণ আমাদের এশিয়ান বিজনেসের আজকের আয়োজনে। আমি যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় সময়ের দাবি, ব্যাংকিং খাতের সংস্কার, তো আমি শুরু করব যে প্রশ্নটা দিয়ে, সেটা আপনাদের দুজনের জন্যই আমার মনে হয় যে আমি দুজনের কাছ থেকে উত্তর চাই এই বিষয়টা নিয়ে। গত কয়েক বছর ধরে নানামুখী আর্থিক সংকটের মধ্যে রয়েছে আমাদের ব্যাংকিং খাত, এবং এরই মধ্যে ব্যাংকিং খাত সংস্কারের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন আপনারা নিশ্চয়ই এটা অবহিত আছেন যে একক গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে ব্যাংক খাতকে একেবারে মুক্ত করা, এবং 11টি ব্যাংকের পর্ষদ কিন্তু ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে। এই সংস্কারের মাধ্যমে কতটুকু আস্থা ফেরানো সম্ভব বলে মনে করেন? আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি ইতিমধ্যে বলেছেন যে 11টি ব্যাংকে ইতিমধ্যে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। স্বাধীনতার পরে 53 বছরেও ব্যাংকিং খাত কখনো এত সমস্যার মুখোমুখি হয়নি, যেটা কয়েক বছর হয়েছে। আপনি জানেন মতো 61টা ব্যাংক, 34টা আর্থিক প্রতিষ্ঠান এবং 78টা বীমা কোম্পানি, 2টা মূলধনী বাজার এবং কিছু মাইক্রো ক্রেডিট নিয়ে আমাদের এই বর্তমান বাজার গঠিত, যেটা আর্থিক খাত আমরা বলি থাকি, আর্থিক প্রতিষ্ঠান বলে থাকি। এর মধ্যে ব্যাংকিং খাতে গত জুনে যেটা আপনি দেখেছেন যে আমাদের খেলাপি ঋণের পরিমাণ সরকারি হিসাব মতে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ মতে 2,11,000 কোটি টাকা। অথবা 2009 সালে যেটা পরিমাণ ছিল প্রায় 1 লক্ষ, 2009 সালে যেটা পরিমাণ ছিল অনেক কম, বা দ্যাট মিনস 98% বেড়েছে এই 15 বছরে। এখন এই খেলাপি ঋণ 1 লক্ষ, দেখা যায় 15 বছরে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,90,000 কোটি টাকা প্রায়। এখন এই খেলাপি ঋণ ব্যাংকের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন যে ঋণের বোঝা জর্জরিত কারণে ব্যাংকগুলো কিন্তু, বিশেষ দ্বারা যে 9টা ইসলামী ব্যাংক আছে, সেই ইসলামী ব্যাংকগুলো একটা গোষ্ঠীর কাছে আবদ্ধ ছিল। ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানি না হয়ে সেগুলো পরিবার কেন্দ্রিক হয়ে গেছে। সেই পরিবার কেন্দ্রিক কারণে একটা সময় দেখা গেছে যে 3 লাখ টাকার চেকও কিন্তু আমরা পরিশোধ করতে পারিনি। এই অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব জনাব আহসান সাহেবের সংমিশ্রণে ব্যাংকিং খাতে সংস্কার শুধু নয়, রাষ্ট্রীয় সংস্কারও অলরেডি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনি দেখছেন যে 6টা রাষ্ট্রীয় কমিশন গঠন করা হয়েছে, যেখানে জনপ্রশাসন কমিশন, বিচার বিভাগ কমিশন, নির্বাচন প্রকল্প সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন কমিশন এবং দুর্নীতি দমন আইন কমিশন। সাথে যুক্ত হয়েছে নতুন করে টাস্ক ফোর্স ব্যাংক সংস্কার ক্ষেত্রে, যেটা আমাদের আলোচ্য বিষয়। টাস্ক ফোর্স কিন্তু 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এখন টাস্ক ফোর্সের কাজ কি সেটা বলতে গেলে অনেক সময় ব্যাপার। টাস্ক ফোর্সের যে মূল কাজ ছিল সেটা হলো আমাদের ব্যাংকগুলোকে ভিজিট করা। এই কাজটা নিয়ে আলোচনা করব, তার আগে একটু আমরা এই যে এই সংস্কারের মাধ্যমে আমরা কতটুকু আমাদের আসলে আস্থা ফেরানো সম্ভব? আমি তো মনে করি শতভাগ না হলেও আমরা 80% আস্থা ফেরানো সম্ভব। জি, জনাব কায়সার আলম, আমি এই একই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাই, ওনার সাথে আপনি কিছু সংযুক্ত করতে চান? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি, ব্যাংকিং খাতের সংস্কার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাকচুয়ালি একটু যদি ব্যাকগ্রাউন্ড বলি, আমাদের দেশে এই ব্যাংকিং খাতটা কিন্তু একটা ফ্লারিশিং অর্থনৈতিক খাত ছিল, এবং এখনও বলবো যে এটা আছে, বাট এটা এখন একটা ব্যাপক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ব্যাংকিং সেক্টরে, যেটাকে আমরা মানি মার্কেট বলি, যেখানে অন্য মানি মার্কেটের ইনস্টিটিউশনগুলো আছে, এইটা কিন্তু আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টে সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করেছে। কারণ একটা দেশের ইকোনমিতে নর্মালি মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট, এই দুটো থেকেই কিন্তু যে মূলধনের যোগান আসে। তা আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু খুবই দুর্বল এখনও, সেটা নিয়ে হয়তো ভিন্ন আলোচনা হতে পারে, এখনও সেখানে অনেক সমস্যা আছে। কিন্তু মানি মার্কেটটা কিন্তু সর্বক্ষেত্রে বড় উদ্যোক্তা থেকে শুরু করে ছোট উদ্যোক্তা এবং ইভেন নতুন উদ্যোক্তা সবাইকে কিন্তু হেল্প করেছে, যেটার কারণে আমাদের ইকোনমি অনেক গ্রো করেছে। আজ থেকে আমরা যদি 10, উনি ব্যাংকার আছেন, 10-12
15 বছর আগেও যাই, এই ব্যাংকিং সেক্টরটা কিন্তু অ্যাজ এ বিজনেস ইটসেলফ ওয়াজ এ ভেরি বিগ এবং প্রফিটেবল এবং লুক্রেটিভ বিজনেস। অনেক গ্রুপ অফ কোম্পানিজ কিন্তু ব্যাপক ইনভেস্ট করেছে। এখন প্রশ্ন হলো আমরা কেন কিভাবে আজকের এই সিচুয়েশনে আসলাম যেখানে এই বিশাল সেক্টরটা আমাদের একটা জাতীয় অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ধরনের শঙ্কা এবং চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা হলো এখানে কতগুলো, যেমন আমাদের সেন্ট্রাল ব্যাংক যারা নিয়ন্ত্রক হিসাবে অথবা ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করার কথা এই ব্যাংকিং সেক্টরে, তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে লার্জলি পার্টিকুলারলি রিসেন্ট টাইমে পরিচালনার ভূমিকায় চলে গিয়েছে, যারা ব্যাংকের যে কাজটা আসলে ব্যাংকের রোল, ব্যাংকের বোর্ডের রোল। আবার আমরা ব্যাংকের যে একটু আগে আমরা কথা বলছিলাম মালিকানা, এটা ফ্যামিলি কেন্দ্রিক হয়ে গিয়েছে। তো আসলে ব্যাংকের পুরো অ্যাসেটটাই কিন্তু পিপল অর পাবলিক ডিপোজিট, সো এটা একটা পাবলিক ইনস্টিটিউশন। এই ধারাটা আমরা রক্ষা করতে পারি নাই। এরপরে বিভিন্ন ধরনের গভর্নেন্স ইস্যু, তারপরে অনেক ব্যাংকে পুরোপুরি অটোমেশন বা পরিচালনার দুর্বলতা রয়েছে। এই সব মিলিয়ে কিন্তু ব্যাংকিং সেক্টরটা এখন অর্থনীতিতে একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যেটা কতগুলো ইন্ডেক্স থেকে সহজে বোঝা যায়। লাইক নন পারফর্মিং লোন যে লেভেলে চলে গিয়েছে, বলছি আমরা 2,11,000 কোটি, এবার কেউ কেউ আবার বিশেষজ্ঞরা এটাকে 4 লাখ কোটিও বলে। এটা কিন্তু ব্যাপক হারে কিন্তু খুবই একটা শঙ্কাজনক অবস্থা। একই সময়ে আমাদের এই প্রাইভেট ব্যাংক থেকে যখন আমরা প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট পরিচালনা করব, ওখানেও কিন্তু ইনভেস্টমেন্ট গ্রোথ কিন্তু বিগত বছরগুলোতে আস্তে আস্তে কমে যাচ্ছে। এতে করে ইকোনমিতে কিন্তু ইকোনমিক প্রবৃদ্ধি এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, এই কাজগুলো কিন্তু আস্তে আস্তে চ্যালেঞ্জের মুখে পড়ছে। তো এই সিচুয়েশনে এসে ব্যাংকিং সেক্টরকে ঢেলে সাজানো এবং পুরোপুরি গুড গভর্নেন্স এস্টাবলিশ করাটা একটা বড় ধরনের টাস্ক হিসাবে দেখা দিয়েছে, যেটা আমরা মনে করি আমাদের বর্তমান সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমাদের এই কাজটা হাতে নিয়েছে এবং এটা খুবই সময় উপযোগী। এবং আমরা আশাবাদী যে এই প্রক্রিয়ার মধ্যে আমরা এই ব্যাংকিং খাতকে একটা নতুন রূপে আবার পুনরুজ্জীবিত করতে পারবো। জি জনাব এএসএম আখতারুজ্জামান, যেমন আপনার কাছে একটু জানতে চাইব এবার যে ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিতে কী ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতকরণে আপনি যে ধরনের সংস্কার কথা আমি মনে করি, সেটা হলো 1 নম্বর, আমানতকারীদের মধ্যে প্রথমে আমাদের আস্থা ফেরাতে হবে। যারা ক্ষুদ্র আমানত আছে, যারা বড় আমানত আছে, কর্পোরেট ডিপোজিট যেটা বলে, বা যারা মধ্যস্থ আমানত আছে, তাদের জন্য ছোট ছোট ক্ষুদ্র তাদেরকে যাতে তাদের চেক ডিজোনার না হয়, তারা যাতে সম্ভবত টাকা পায়, তারা ভালো সেবা পায়, সেটা আমাদের আস্থা ফেরাতে হলে সেটা করতে হবে 1 নম্বর। তাহলে সংকট পড়ার যে ব্যাংকগুলা, সেগুলোকে আমরা কল মানি দিয়ে বা মানে বিভিন্ন ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ওনারা দরকার পার্সোনাল গ্যারান্টি দিবেন কোনো ব্যাংকের ঋণ দিতে গেলে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একটি ব্যাংক, নাম বললাম না, একটি ব্যাংক অন্য একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে ঋণ চেয়েছে। হ্যাঁ, ঋণ চেয়েছে, এই কর্পোরেট গ্যারান্টি কিন্তু বাংলাদেশ ব্যাংক দিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে আমার আস্থা ফিরে আসবে, যেটা কল লোন বলা হয়। 3 নম্বর, আমাদের যে সমস্যা ছিল তার হলো মানে রিজার্ভের ক্ষেত্রে, সেই রিজার্ভগুলো বিভিন্ন সময় হুন্ডির আকারে কিন্তু বাংলাদেশে আসতেছে। এখন তো হুন্ডিটা অনেকটাই হ্যাঁ, এখন এক সময় কিন্তু গত সরকারের অনেক মন্ত্রী এমপি, নাম বলা উচিত হবে না, তারা হুন্ডি ব্যবসার সাথে সরাসরি জড়িত ছিলেন। এখন কিন্তু রিজার্ভের পরিমাণ আস্তে আস্তে আমাদের দিন বাড়তেছে। আপনি দেখছেন গত সপ্তাহে বোধহয় আমাদের রিজার্ভের পরিমাণ ছিল প্রায় 20 মিলিয়ন, আকুর একটা বিশাল অঙ্কের টাকা পেমেন্ট দেওয়ার পরেও, সেটা পেমেন্ট দেওয়ার পরেও এটা আমাদের জন্য সুশাসনের একটা অন্যতম লক্ষ্য। আর এইটা কিন্তু সুশাসনের অন্যতম লক্ষ্য। মানুষের যে আস্থাটা, সেই পরিচালনা পর্ষদ এক ব্যক্তি রাখলে এতগুলো ব্যাংক, মানে 8-10টা ব্যাংক দিয়ে রাখাটা এবং সেখান থেকে টাকা উত্তোলন করাটা, এইটা আমাদের জন্য অত্যন্ত দুঃসাহসিক ব্যাপার ছিল। সেই ব্যাপারটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে ঋণগুলো দেব বা ঋণগুলো নেব, সেখানে প্রথমে যে স্টেজটা আছে সেটা হচ্ছে ঋণ মঞ্জুরি পূর্বকালীন তদারকি, তারপরে ঋণ মঞ্জুরিকালীন তদারকি, ঋণ আদায়কালীন তদারকি এবং ঋণ বিতরণকালীন তদারকি। এই 4টা স্টেপ যদি যথাযথভাবে ফলো করা হয়, অনুসরণ করা হয়, তাহলে কিন্তু ঋণ কখনো মন্দ ঋণ বা ব্যাড লোন থাকতে পারে না।
বলে আমি বিশ্বাস করি। জি জি জনাব আখতারুজ কায়সার আলম, জি আপনার কাছে আমি একটু জানতে চাইব এই প্রশ্নের রেস ধরে আসলে আপনি একজন বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন যে এই খাতের সংস্কারে ওনার সাথে আরো নতুন করে কোনো কিছু যুক্ত করতে চান কিনা? জি আমি উনি অনেক সুন্দর ভালো পয়েন্ট বলেছেন। অ্যাকচুয়ালি আমরা যদি একটু অ্যানালাইসিস করি যে এই সিচুয়েশনে কেন আসলো, একটা পার্টিকুলার অ্যাসপেক্ট হলো যে আমরা বিগত দিনে যে লোনগুলো ডিসবার্স করেছি, টার্ম লোন হোক বা বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটাল লোন হোক, এই লোনগুলোর যথাযথ মূল্যায়নে কোনো ঘাটতি ছিল কিনা, নিশ্চয়ই ছিল। ওই জন্য আমাদের অনেক লোন কিন্তু ব্যাড লোন হয়ে গেছে, হয়তো যথাযথ বিজনেস কেসের ভিত্তিতে আমরা লোনগুলোকে করি নাই, এক্সটেন্ড করি নাই। তো এই পার্টিকুলার এরিয়া যেমন কেন হয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো বোর্ড এবং এমডি অ্যান্ড এক্সিকিউটিভ টিম এনাদের ইন্ডিপেন্ডেন্স হয়তো আমরা রক্ষা করতে পারি নাই। সো আমাদের এই নতুন সংস্কারে আমরা আশা করব যেন প্রত্যেকটা ব্যাংক তাদের ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন টিম সেপারেট কাজ করতে পারে, বোর্ড যেন ইন্টারফেয়ার না করে। কারণ বোর্ডের ইন্টারফেয়ারেন্সে অনেক সময় দেখা গেছে যে অনেক নন প্রুডেন্ট ইনভেস্টমেন্ট হয়েছে যেখানে আসলে লোন দেওয়ার কথা না, তো ইভেনচুয়ালি ওই লোনগুলো নন পারফর্মিং লোন হিসাবে চলে এসছে। সো এইটা এক ধরনের আমাদের গাফিলতির বিষয় ছিল। আমরা আশা করব আগামী দিনে সেন্ট্রাল ব্যাংকের তত্ত্বাবধানে এই ধরনের প্রবণতা ব্যাপকভাবে হ্রাস পাবে। অ্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল রিফর্মও দরকার, লাইক বোর্ড ফরমেশনে আমরা যে ভাই বললেন একটু আগে, একটা ফ্যামিলি কেন্দ্রিক ব্যবসা হয়ে যাচ্ছিল ব্যাংকটা। সো এই ইনস্টিটিউশনাল রিফর্মে কম্পোজিশন অফ বোর্ডটাকে কীভাবে আরও বেশি ব্যালেন্স করা যায়, যেখানে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী অথবা আমাদের যারা ডিপোজিটর আমাদের স্বার্থদার সংরক্ষণ হয়। এখন কিন্তু সেটা না হয়ে উল্টা হয়েছে যে আমাদের টাকা আমরা জমা দিচ্ছি আর এই টাকা গিয়ে অনেক অপখাতে গিয়ে হয়তো বিনিয়োগ হয়েছে, যেটার জন্য আমরা এই সিচুয়েশনে পড়েছি। অফকোর্স সেন্ট্রাল ব্যাংক একটা সিগনিফিকেন্ট ভূমিকা রাখার জায়গায় আছে। সেন্ট্রাল ব্যাংকের রুলগুলো অ্যাডহেরেন্স এবং এগুলোর অডিট এবং সেন্ট্রাল ব্যাংকের কর্তৃত্বটা যেন আগামী দিনে আগের জায়গায় চলে আসে এবং আরও এক্সটেন্সিভ হয়ে যায়, যেহেতু আমাদের এই খাতটা দিনে দিনে অনেক বড় হচ্ছে। সো এখানে আরও বেশি আমাদের গভর্নেন্স বাড়ানোর সুযোগ আছে এবং এই রিফর্ম প্রসেসের মধ্যে আমরা মনে করি আমাদের এই অর্জনগুলো হবে এবং আমরা আগামী দিনে ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে পারবে। জি অনেক ধন্যবাদ আপনাদের। আমরা আবারও আলোচনা করব, তবে বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে। বিরতির পরে আবারও আমন্ত্রণ প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জুই। আমাদের আজকের আলোচনার বিষয় সময়ের দাবি ব্যাংকিং খাতের সংস্কার। আমরা আবারও আলোচনায় ফিরব। তো জনাব এস.এম. আখতারুজ্জামান স্যার, আপনার কাছে আমি একটু জানতে চাইব যে এই যে ব্যাংক খাতের সংস্কারে আলাদা 3টি টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছে, এই টাস্কফোর্সের কার্যক্রম সম্পর্কে মানে আমাদের দর্শকদের যদি একটু বলতেন। টাস্কফোর্সে আপনি জানেন ইতিমধ্যে যে একটা সার্কুলার হয়েছে টাস্কফোর্স গঠনের ক্ষেত্রে 6 সদস্য বিশিষ্ট কমিটি। সেই টাস্কফোর্সের কাজ হচ্ছে যে আমলাতকারীদের স্বার্থ রক্ষা করা, 1 নাম্বার। 2 নম্বর কাজ হচ্ছে যে ব্যাংকের যে আপনি হয়তো জানেন যে আমরা লোনগুলো খারাপ বা বন্ধ বা কঠিন হয় সেগুলো প্রবেশনিং ঠিকমতো রাখছে কি না। কারণ আমি জানি যে ব্যাংকের 4টা দিক আছে, যখন লোনটা খারাপ হয় তখন প্রথম বলে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, এসএমএ, সাব স্ট্যান্ডার্ড, ডাউটফুল অ্যান্ড ব্যাড লস। আমরা এসএমএ থেকে হয়তো 5% কমিশন রাখি, তারপরে সাব স্ট্যান্ডার্ডের 20%, ডাউটফুলে 50% আর ব্যাড লসে 100%। এখন দেখা যাচ্ছে যে একটা বড় লোন 150 কোটি 200 কোটি বা 500 কোটি টাকা নিয়ে গেল উইদাউট সিকিউরিটি, পার্সোনাল গ্যারান্টি দিয়ে, তখন ব্যাংকের ক্ষেত্রে মানে কোনো রকমের ঋণ মঞ্জুরিপত্র ছাড়া বা কোনো রকমের উপরে প্রেশার দিয়ে, তখন সেখানে 100% প্রফিট রাখা ব্যাংকের জন্য অনেক কষ্টকর হয় দাঁড়ায়। তাদের কোনো পর্যাপ্ত নিরাপত্তা থাকে না। এখন এই টাস্কফোর্সের মাধ্যমে সেগুলোকে খুঁজে তারা বের করবেন। ব্যাংকের আভ্যন্তরীণ যে সম্পদগুলো আছে সেই সম্পদে তারা মানে তত্ত্বাবধান করবেন। কোনো প্রবলেম ব্যাংক থাকলে সেই প্রবলেম ব্যাংকগুলোকে যাতে কীভাবে মানে উত্তোলন করা যায় আর সেই হিসাবে তারা দিক নির্দেশনা দিবেন। এবং ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের যদি কোনো পরিবর্তন করতে হয়, যে আপনি কিছু আগে বললাম যে ব্যাংকগুলো পাবলিক লিমিটেড কোম্পানি পরিবার কেন্দ্রিক হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে যে একই পরিবারের অনেকগুলো সদস্য একই গভর্নিং বোর্ডে আছে এবং তারা যা বলে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর সেভাবে চলতেছে। তো এই অবস্থা কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স নামে একটা সংগঠন ছিল বিএবি, সেখানে দেখা গেছে যে এক ব্যক্তি 70 বছর ছিল, ওনার কাজ ছিল শুধুমাত্র বিভিন্ন ব্যাংক থেকে চাঁদা কালেকশন করে কোনো একটা প্রকল্পে হাত দেওয়া
সেটা কোনো হয়তো অমুকের নামে ফুটবল টুর্নামেন্ট, অমুকের জন্মদিন, অমুকের মৃত্যুদিন, এই ছাড়াও কোনো বিশেষ কোনো কার্যক্রম ছিল না। তো এখন সেখানে সেই অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্সকে, ব্যাংকের মালিকদের সংগঠনকে সেটাকে শক্তিশালী করতে হবে। তারপরে আছে আপনার যে ব্যাংকগুলো আপনার মার্জ করার চিন্তা ভাবনা করতেছেন বা একীভূতন করার চিন্তা ভাবনা করতেছেন, সেগুলোকে কিন্তু আমরা যাতে করতে পারি, মানে তাদেরকে কোনো হেল্প করলে বা তাদেরকে কোনো তাড়াল দিলে তারা ঠিকমতো কাজ করতে পারছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। আপনি একটা জিনিস দেখে থাকবেন যে ক্ষুদ্র ক্ষুদ্র আমানত কিন্তু একসময় একটা বড় আমানতে রূপান্তরিত হয়, সে আমানতের উপর জোর দিতে হবে। একটা সময় এই ব্যাংকিং খাতকে কিন্তু জবাবদিহিতা না থাকার কারণে, মানে জবাবদিহি কোনো বিরোধী দল না থাকার কারণে আপনি তখন দেখবেন যে 60,000 কোটি টাকা অলরেডি আমাদের নতুন টাকা ছাপিয়ে মানে ব্যাংকে তারল্য সংকট দেওয়া হয়েছে, যেটা এখন যদি দেওয়া হয় তাহলে 2 লাখ কোটি টাকা আবার আপনার নতুন টাকা ছাপাতে হবে। তখন দেশের মূল্যস্ফীতি বাড়বে এবং জিনিসপত্রের দ্রব্যাদি বাড়বে, সাধারণ মানুষের মতো আমাদের মতো মানুষদের তখন না খেয়ে মরতে হবে। এবং এখনও অলরেডি যে মূল্যস্ফীতিটা যেভাবে নিয়ন্ত্রণে নাই, যেই কারণে দেখেন ডিমও কিন্তু এখন বর্তমান মুহূর্তে 160-70 টাকা ডজন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখনও আমরা আনতে পারি নাই, শুধুমাত্র এত কোটি টাকা দেনার দায়। আপনি জানেন বিগত সরকার 18 লক্ষ প্রায় 35,000 কোটি টাকা ঋণ করেছেন বড় বড় প্রকল্পের নামে, মেগা প্রকল্পের নামে, যে টাকাগুলো পাচার হয়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ ব্যাংক গভর্নর সেটা স্বীকার করে বলেছেন যে এক ব্যক্তির 500 থেকে 600 বাড়ি আছে অলরেডি যুক্তরাজ্যে, সঙ্গত কারণে তার নাম বলা যাচ্ছে না। এবং ওই টাকাগুলো বেশির ক্ষেত্রেই পাচার হয়েছে দুবাইতে, তারপর আপনার সিঙ্গাপুরে, আপনার যুক্তরাষ্ট্রে এবং মালয়েশিয়াতে। তো এই যে টাকাগুলো, সৌদি আরবে এই যে টাকাগুলো পাচার হয়ে গেছে, এখন যারা একসময় ব্যাংকের মানে ছিলেন, বাংলাদেশের ব্যাংক চালাতেন, তারা কিন্তু এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদেরকে ধরে যথাযথ আইন প্রয়োগকারী সংস্থার হাতে না তুলে দিলেও পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে সেই আস্থাটা আসবে না। এটাই হলো গিয়ে এখন এই অবস্থায় টাস্ক ফোর্স কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেটাও দেখার বিষয় আছে। যে জনাব এমডি কায়সার আলম, এই যে উনি বলছিলেন পাচারকৃত অর্থ, এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে টাস্ক ফোর্স গঠন করা হবে এবং এটা কতটুকু সম্ভব হবে সেটা আসলে গঠন করা অলরেডি হয়ে গেছে, অলরেডি গঠন করা হয়েছে। তো এইটা আমাদের অ্যাকচুয়ালি এই পাচারকৃত অর্থ যেটা বাইরে চলে গিয়েছে মানি লন্ডারিং মাধ্যমে, আবার কিছু টাকা হয়তো দেশেও রয়ে গেছে যারা নন প্রোডাক্টিভ খাতে অথবা বেনামে লোন নিয়ে ব্যাংকিং সেক্টর থেকে বের করে ফেলছে, যেটার কারণে ব্যাংকের বিভিন্ন রেশিওগুলো আপসেট হয়ে গেছে। তো শুরুতে যদি পাচারকৃত অর্থের কথা বলি, এটা একটা দুরূহ কাজ। তো আমাদের সম্মানিত গভর্নর মহোদয় এটা নিয়ে খুবই আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা আগামী দিনগুলোতে বিভিন্ন টাস্কফোর্স এবং অ্যাকচুয়ালি এটা ইন্টার গভর্নমেন্টাল একটা ব্যাপারও তো থাকবে, লাইক কোথায় টাকাটা গেল, কোন সোর্সে গেল, কোথায় আছে, এই আইডেন্টিফাই করা। তো এটা একটা বহুলাংশে করা হয়েছে এবং সামনে যেগুলো আছে, তারপর এটার জন্য যে ইন্টার গভর্নমেন্টাল অর যে দেশে গিয়েছে ওনাদের সহযোগিতার ব্যাপার থাকবে। তো আমরা আশাবাদী যে আমাদের যেহেতু বর্তমান গভর্নমেন্ট রাজনৈতিক প্রভাবমুক্ত একটা গভর্নমেন্ট এবং আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজার একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, তো ওনার প্রভাব খাটিয়েও আমরা মনে করি যে সেন্ট্রাল ব্যাংক এই টাকা যেটা মানি লন্ডার্ড হয়ে গিয়েছে ব্যাপক, যেটা বলা হয় এখনকার হিসাবে 67,000 কোটি টাকা হয়তো আরও বাড়বে। তো এই টাকা যেন আমাদের দেশে নিয়ে আসা সম্ভব হয়, যেটা আমাদের ব্যাংকিং খাতকে ঘুরিয়ে দাঁড়াতে হেল্প করবে। আর লোকাল খাতে আশাবাদ ব্যক্ত করছি। আর লোকাল খাতে যে টাকাটা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বেনামে বিভিন্ন দুর্বল প্রজেক্টে দেওয়া হয়েছে, আমরাও আশা করব যে সেন্ট্রাল ব্যাংক তার যথাযথ রুল প্রয়োগের মাধ্যমে এই ব্যাংকের লোনগুলোকে এইভাবে রিশিডিউলিংয়ের রুলকে আরও স্ট্রেংথেন করে যেন তাড়াতাড়ি লোকাল ব্যাংক যে লোনগুলো আছে বা ব্যাড লোনগুলো আছে, নন পারফর্মিং লোনগুলো আছে, এগুলোকে ব্যাংকিং খাতে ফেরত আনতে পারে, যাতে করে আমাদের ব্যাংকিং খাত আবার স্ট্রেংথ পায়। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আলোচনা করব, তবে বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এই পর্যায়ের সময় হলো বিরতি, এবার ফিরবো কিছুক্ষণ পর আমাদের সাথে। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জি। আমরা আলোচনা করছিলাম সময়ের দাবি ব্যাংকিং খাতের সংস্কার। জি জনাব আখতারুজ্জামান, আমি আপনার কাছে এবার একটু জানতে চাইব যে খেলাফি ঋণের সংস্কারের বিষয়ে মানে কোন ধরনের সংস্কার আনা জরুরি বলে মনে করেন?
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 61টা ব্যাংক, এর মধ্যে আপনি হয়তো জানেন যে পর্যবেক্ষক ও সমন্বয়ক বসে 14টা ব্যাংকের মধ্যে, মূলধন ঘাটতিতে আছে 11টা ব্যাংক। এখন খেলাপি ঋণে জর্জরিত আপনি দেখছেন এর মধ্যে 10টি ব্যাংকের নাম ইতিমধ্যে পত্রিকা প্রকাশিত হয়েছে। এখন খেলাপি ঋণের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সর্বপ্রথম সংস্কার আনা প্রয়োজন, সেটা হলো আমাদের ক্ষেত্রে যে আইনের অর্থ আদালত আইন যেটা, সেটা আইনটাকে মানে আরও যুগোপযোগী মানে করার সময় দাবি হয়ে দাঁড়িয়েছে, গড়ে তুলতে হবে, যাতে যারা ইচ্ছাকৃতভাবে খেলাপি মানে টাকা পাচার করছে বা খেলাপি হচ্ছে তাদেরকে আইনের আওতা আনা দরকার, 1 নাম্বার। 2 নম্বর আমাদের সিকিউরিটিগুলো, মানে যে জামানতগুলো বিপরীতে ঋণ গ্রহণ করেছে, সেই জামানতগুলোর সব কিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে যে ওই মানে তাদের মাঠ পর্চা ঠিক আছে কিনা, তাদের বিভিন্ন আরএস পর্চা ঠিক আছে কিনা, তাদের মিউটেশন ঠিক আছে কিনা, তাদের খাজনাপাতি ঠিকমতো দিচ্ছে কিনা, এবং ওগুলোর ভ্যালুয়েশন নির্ধারণ করতে হবে। ওগুলোর ভ্যালুয়েশন নির্ধারণ করে এবং ওগুলো খেলাপি ঋণগুলোর ভ্যালুয়েশন নির্ধারণ করে দ্রুত সম্ভব ওগুলোকে বিক্রি করে দিয়ে ঋণ সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে আপনি দেখেছেন বোধহয় বাংলাদেশ ব্যাংক গভর্নর সাহেব একটা কথা বলেছেন যে এসালামের সমস্ত শেয়ার কেউ কিনতে পারবে না, এগুলোকে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে, এবং এগুলো বিক্রি করে এসালামের যে সমস্ত খেলাপি আছে সেগুলো অ্যাডজাস্ট করা হবে, এবং এসালামের শেয়ারে কোনো লেনদেন হবে না। এর সাথে নতুন করে এটা আরেকটা অ্যাড হবে, সেটা হলো গিয়া পার্সোনাল গ্যারান্টি। মানে যারা মানে একই কোম্পানির 5জন ডিরেক্টর আছেন, 5জন ডিরেক্টর যাতে এই লোনটার জন্য যা সবাই দায়ী থাকেন, সেই জন্য সবাই পার্সোনাল গ্যারান্টি নিতে হবে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আচ্ছা, আমার এটা থাকেই। আমি একটু ওনার সাথে যোগ করতে চাই, যেমন আমাদের এই যে লোনের ব্যাপারটা, এটার এই সংস্কারের মধ্যে একটা ব্যাপক ভিত্তিক সংস্কার আমরা আশা করব। এটা কোনো কসমেটিক সংস্কার হলে আসলে হবে না, যেহেতু আমরা একটা দীর্ঘদিন পরে একটা ব্যাংকটা ঐতিহাসিকভাবে একটা ব্যাপক খারাপ অবস্থায় চলে গেছে ব্যাংকিং সেক্টর। তো এই সংস্কারের মধ্যে এটাও আসতে পারে যে আমাদের যে ভাই বলেছেন 61টা ব্যাংক আছে, তো 34টা এনবিএফআই আছে। আসলে আমাদের এই ইকোনমির সাইজ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডতে এত ব্যাংক থাকার দরকার আছে কি না, যাতে করে ব্যাংকিং ক্ষেত্রের অপারেটিং কষ্ট বেড়ে যাচ্ছে এতগুলো ব্যাংক হওয়াতে। একই কাস্টমারের কাছে গিয়ে বিভিন্ন ব্যাংক পার্সু করাতে দেখা যাচ্ছে যে ব্যাড কাস্টমারও কিন্তু একসময় লোন পেয়ে যাচ্ছে। সো এই সংস্কারের মধ্যে আমরা আশা করব যে ব্যাংকিং খাতের ইনস্টিটিউশনালগুলোরও প্রপার সাইজ এবং মার্কেট বেসড এদের যদি মার্জার অ্যাকুইজিশন করে কমাতে হয়, অথবা যথাযথ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের আন্ডারে আনতে হয়, সেক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার অফ ব্যাংক, নাম্বার অফ এনবিএফআই, এটা কি এত বেশি থাকবে কিনা। যদিও এখানে আমি একটা কথা অ্যাড করি ওনার সাথে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ঋণ মঞ্জুরি পূর্বকালীন তদারকি, অর্থাৎ ঋণ মঞ্জুর করার পূর্বে ওই ব্যক্তিকে যথাযথভাবে যাচাই করতে হবে যে ওই লোন পরিশোধের সক্ষম কি না। এটা তো ব্যাংকের ছিল, কিন্তু এটা নির্দিষ্ট কাস্টমার, আমি যদি বলি যারা নেয় একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু যারা অনেক বিগ অ্যামাউন্টে লোন নিচ্ছিল তাদের জন্য মানে অঘোষিত একটা বিষয় ছিল। তারা তো ব্যাংকিং করে না, তারা শুধু লুটপাট করতে হচ্ছে। জি জি জি। সর্বোপরি আমি একটু স্যার আপনার কাছে জানতে চাইবো যে আইনের এই সংস্কারের জন্য, ব্যাংকিং খাতের সংস্কারের জন্য আইনের কি ধরনের পরিবর্তন আনা দরকার? আমার তো ব্যাংক কোম্পানি আইন আছে, এটা যথাযথ প্রয়োগ করলে একটা পর্যায় পর্যন্ত যেতে পারবে। যেহেতু আমরা এখন ডিজিটাল এজে আছি, ব্যাংকিং খাত বিশ্বব্যাপী অ্যাকচুয়ালি ব্যাপক ভিত্তিক উৎসর্গ হয়েছে, অনেক বেশি উত্তরণ হয়েছে। সো আমাদের এখানে অনেক ব্যাংকিং প্রোডাক্ট আছে যেগুলো আসলে গ্লোবাল মার্কেটের তুলনায় আধুনিক না। তো এইসব কনটেক্সটে কিন্তু আমরা এইটাও আশা করব এই ব্যাংকিং খাত সংস্কারের সাথে যদি ব্যাংকিং কোম্পানি আইনে কোনো ধরনের মডার্নাইজেশন অথবা কোনো ধরনের সংযোজন বিয়োজনের দরকার হয়, সেটাও করার সুযোগ আছে। বিকজ এইটা আমাদের এক ধরনের এই ডিবাকলটাকে আমরা এক ধরনের সুযোগ হিসাবেও দেখতে পারি যে এই পার্টিকুলার সিচুয়েশন থেকে আমরা দেশের জন্য আগামী 10, 20, 30 বছরে কীভাবে ব্যাংকিং খাত পরিচালিত হবে, কিভাবে আমাদের অর্থনীতি উত্তর এগিয়ে যাবে, সেটা আইনের মধ্যেও আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারি। যে আপনি কিছু সংযুক্ত করতে চান, একেবারে শেষের দিকে চলে এসেছে এই যে আইনের পরিবর্তন নিয়ে। হ্যাঁ, আইনের পরিবর্তন উনি ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট বলছে যেটা, সেটা আসলে কিন্তু পরিবর্তন দরকার। আপনি জানেন বিগত সরকারের সময় আমরা আগে দেখেছিলাম যে এক নাগারে 2 টার্মের বেশি সে চেয়ারম্যান থাকতে পারতো না। তখন বিএবি সভাপতি সাহেব যেভাবে মঞ্চা ছিল সেভাবে আইনটা পরিবর্তন করে উনি 9 বছর করেছেন। 9 বছর পর উনি লং রানে ব্যাংকিং ক্ষেত্রে সভাপতি ছিলেন, সেই আইনটা পরিবর্তন করা দরকার। পরিচালনা পর্ষদের যে আইনটা, অর্থ আদালত আইন 2003 যেটা, সেটাও পরিবর্তন করা দরকার। এবং নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881
সেটারও কিন্তু কিছুটা সংশোধন আনা দরকার। 138 দ্বারা 117 দ্বারা যেগুলোতে আমরা করি সেগুলোতে আমরা মামলা করি, চেকের এগেইনস্টে মামলা, সেগুলো কিন্তু কিছু আর সাথে সাথে প্রতারণামূলক একটা মামলা এটার সাথে অ্যাড করা উচিত বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এশিয়ান বিজনেসে আসবার জন্য এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেক্ষেত্রে এশিয়ান টিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেস আজ এই পর্যন্ত। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।